আজকের এই অডিও ভিজুয়াল শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানাই। আমি এখানে আজকে যে বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছি তা হলো শিক্ষাগত অধ্যয়নের ক্ষেত্রসমূহ। তাহলে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে শিক্ষাগত অধ্যয়নের ক্ষেত্রসমূহ বলতে আমরা কি বুঝি। তো আজকের এই বিষয়ে উপস্থাপন করার শুরুতেই আমি যেই বিষয়গুলো এখানে আমি আজকে আলোচনা করব সেগুলো একটু আপনাদেরকে বলছি। প্রথমত, শিক্ষাগত অধ্যয়ন বুঝতে গেলে আমাদেরকে শিক্ষা বলতে কি বুঝি সেটা বোঝা দরকার। দ্বিতীয়ত হলো শিক্ষাবিজ্ঞান অধ্যয়ন কেন গুরুত্বপূর্ণ, এবং এখানে কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ তাদেরকে নিয়ে আলোচনা হবে, যেমন গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বাবা সাহেব আম্বেদকর, তাদের সম্পর্কে কিন্তু এখানে আলোচনা হবে। এখানে জন ডিউই, রুশো, ফ্রয়েবল, মাদার মারিয়া মন্টেসরি এবং এদের বিভিন্ন রকমের বিভিন্ন বিষয়, বিভিন্ন ক্ষেত্র এরা কিভাবে তুলে ধরেছেন সেগুলো কিন্তু আজকে এখানে আলোচনার মধ্যে থাকবে। এখানে আলোচনার মধ্যে থাকবে শিক্ষাবিজ্ঞান অধ্যয়নের প্রয়োজনীয়তা, কেন শিক্ষাবিজ্ঞান অধ্যয়ন করা দরকার, এবং মূল আলোচ্য বিষয় থাকবে, এবং তার সঙ্গে মিথস্ক্রিয়ামূলক কার্যকলাপ কি কি হয় সেগুলো থাকবে, এবং আজকে বিষয়ের একটা লার্নিং আউটকাম কি কি হতে পারে সেটা আলোচনার মধ্যে থাকবে, এবং সবশেষে বর্তমান পরিস্থিতিতে শিক্ষাবিজ্ঞানের গুরুত্ব কেমন সেটাও আলোচনা করা হবে। এবং একেবারে সবার শেষে থাকবে কিছু অনুশীলনী, যার মধ্য দিয়ে আজকে যে বিষয়টা এখানে আমি উপস্থাপন করছি সেই বিষয়টাকে আরো সুন্দর করে অবগত করানো যাবে, সেই বিষয়টা সম্পর্কে আরো বেশি একটা ধারণা তৈরি করা যাবে। তাই আমি এই বিষয়গুলো এখানে শুরুতেই বলে রাখলাম। তাহলে আমরা প্রথমেই দেখি যে শিক্ষা বলতে কি বুঝি। শিক্ষা হলো জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং অভ্যাস অর্জনের একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের মাধ্যমে সামাজিক বিকাশকে ত্বরান্বিত করে। আমরা যদি দেখি, পৃথিবীতে এমন কোনো সমাজ ব্যবস্থা নেই যেই সমাজ ব্যবস্থায় শিক্ষাকে মূল্যায়ন করা হয় না। এমন কোনো মানুষ নেই যারা শিক্ষার আঙিনায় আসে না। কারণ শিক্ষা হচ্ছে একটা ইউনিভার্সাল একটা মাধ্যম, ইউনিভার্সাল একটা ডিমান্ড, এবং যে কোনো সমাজের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাই আজকে এই যে সার্বজনীনতা শিক্ষার, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে যে শিক্ষা কেন আজকে সার্বজনীন। তার কারণ শিক্ষা পৃথিবীতে মানুষের যে অগ্রগতি, মানুষের যে উত্তরণ, মানুষের যে বিভিন্ন রকমের যে উন্নয়ন, তার অন্যতম যদি কিছু মাধ্যম থাকে সেটা কিন্তু হচ্ছে শিক্ষা। তাই আজকে শিক্ষাকে কিন্তু সবাই গুরুত্ব সহকারে দেখে। যে কোনো সমাজ ব্যবস্থায়, যে কোনো রাষ্ট্র ব্যবস্থায়, যে কোনো জাতি গঠনে শিক্ষার মূল্যায়ন সবাই করে। তাই এখানে শিক্ষা বলতে আমরা বুঝি যা মানুষকে তার বর্তমান জ্ঞানের আরো বৃদ্ধি ঘটায়, যা মানুষের দক্ষতাকে আরো বৃদ্ধি করে, যা মানুষের মধ্যে একটা মূল্যবোধ তৈরি করে, যা মানুষের মধ্যে কিছু সু অভ্যাস গঠনে মানুষের যে আচার আচরণের পরিবর্তন ঘটায়। তাহলে এতগুলো বিষয় কিন্তু শিক্ষার মধ্য দিয়ে মানুষের মধ্যে সংগঠিত হয়, এবং তাই তার ফলে এই প্রক্রিয়া ব্যক্তির বিকাশের মাধ্যমে, ব্যক্তিত্ব গঠনের মাধ্যমে একটা সুন্দর সামাজিক বিকাশকে ত্বরান্বিত করে। তাই আশা করি বন্ধুরা অন্তত এটুকু বোঝানো গেছে যে শিক্ষা বলতে আমরা কি বুঝি। এখন আমরা দেখব যে এই শিক্ষা বিজ্ঞান অধ্যয়ন কেন গুরুত্বপূর্ণ। শিক্ষা একটা যদি সাধারণ বা ইন জেনারেল বিষয় হয়, সেই বিষয়টাকে আরো সুন্দর করে গঠনমূলকভাবে আমাদের সামনে নিয়ে এসেছে এই শিক্ষা বিজ্ঞান। শিক্ষা বিজ্ঞানের অন্যতম কাজই হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাকে কি করে সুন্দর করে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায়, শিক্ষা ব্যবস্থাকে কি করে সহজে গ্রহণ করা যায়, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন রকমের যে বিষয়গুলো, এর মূল কাজই হচ্ছে শিক্ষা বিজ্ঞানের অন্যতম অধ্যয়নের বিষয়। তাহলে শিক্ষাকে যদি একটা ইন জেনারেল একটা বিষয় আমরা দেখি, সেখানে শিক্ষা বিজ্ঞান হচ্ছে একটা ডিসিপ্লিন, শিক্ষা বিজ্ঞান হচ্ছে একটা সাবজেক্ট আমরা বলতে পারি, শিক্ষা বিজ্ঞান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা একাডেমিক ইস্যুস। তাহলে সেখানে শিক্ষা বিজ্ঞান অধ্যয়ন কেন গুরুত্বপূর্ণ। তাই আমি আগেই বলেছি যে শিক্ষা এই শিক্ষা বিজ্ঞানকে ভালো করে বুঝতে গেলে
শিক্ষার গুরুত্বকে বুঝতে হবে এবং শিক্ষা কি এবং শিক্ষার গুরুত্ব কেমন সেটা কিন্তু আমি বলেছি। তাহলে এবার আসুন তাহলে আমরা দেখি যে শিক্ষা বিজ্ঞান অধ্যয়ন কেন গুরুত্বপূর্ণ। সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে বোঝা এবং তাদের সামাজিক প্রভাবসমূহ বোঝার জন্য শিক্ষা বিজ্ঞান অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ যেকোনো দেশেই আমরা যাই না কেন, সেখানকার সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু সেখানকার শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়। আমরা একটা সমাজ ব্যবস্থার সঙ্গে আরেকটা সমাজ ব্যবস্থাকে যদি কম্পেয়ার করি, দেখব তাদের মধ্যে সাংস্কৃতিক বিভিন্ন রকমের পার্থক্য রয়েছে। তাদের খাদ্যাভ্যাস সেখানে পার্থক্য রয়েছে। তাদের যে জীবনযাপন সেখানে মানে পার্থক্য রয়েছে। তাদের যে চাষবাস সেখানে পার্থক্য রয়েছে। অর্থাৎ একেকটা সমাজ ব্যবস্থা তার নিজের মতো করে মানুষ কিন্তু তৈরি হয়েছে। তাহলে সেখানকার শিক্ষা ব্যবস্থা কিন্তু সেখানকার মতোই। তাহলে এই যেকোনো সমাজ ব্যবস্থার জন্য শিক্ষা ব্যবস্থা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের মতো করেই তারা শিক্ষা ব্যবস্থাটাকে গ্রহণ করবে এবং তাদের মতো করেই শিক্ষা ব্যবস্থা তাদের মাধ্যম হিসেবে সেখানে ব্যবহৃত হবে। তাই শিক্ষা বিজ্ঞান অধ্যয়নের মধ্য দিয়ে আমরা সেগুলো বুঝতে পারি। সেখানে আমরা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আধুনিক যে সমস্ত চ্যালেঞ্জেস গুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা সেতুবন্ধন করতে পারি। সেগুলোর মধ্যে আমরা একটা ব্রিজ তৈরি করতে পারি এবং শিক্ষার বহুমুখী দৃষ্টিভঙ্গির অন্বেষণ করতে পারি। শিক্ষা শুধুমাত্র কোনো একটা বিষয়কে নিয়ে চর্চা করে না, শিক্ষার বিভিন্ন রকমের আঙ্গিক রয়েছে। তাহলে এই সমস্ত বিষয়কে যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে কিন্তু শিক্ষা বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আমরা দেখব যে কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ তারা কিভাবে তাদের বিভিন্ন মতবাদ, তাদের বিভিন্ন রকমের যে সমস্ত নিজস্ব চিন্তাভাবনা, সেগুলো এই পৃথিবীর বিভিন্ন সমাজ ব্যবস্থাকে গঠনের ক্ষেত্রে কিভাবে উল্লেখযোগ্য ভূমিকা রাখে, সেগুলো একটু আমরা আলোচনা করব। যেমন প্রথমেই যার কথা বলতে হয় তিনি আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীজি। তিনি আমরা জানি সকলেই তিনি শুধুমাত্র একজন স্বাধীনতা আন্দোলন সঙ্গে যুক্তই ছিলেন না, তিনি সারা পৃথিবীতে একটা উল্লেখযোগ্য মতবাদকে তিনি এস্টাবলিশ করতে চেয়েছিলেন, সেটা হচ্ছে অহিংসা, নন ভায়োলেন্স। অর্থাৎ এই পৃথিবীকে কোনো হিংসা দিয়ে কোনো হিংসাকে জয় করা যাবে না। হিংসাকে জয় করতে গেলে আমাদের অহিংস পথেই জয় করতে হবে। এত বড় একটা মতবাদ কিন্তু তিনি পৃথিবীতে কার্যকরী করতে চেয়েছিলেন এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময়ও কিন্তু তিনি সেই মতবাদ, তার যে নন ভায়োলেন্স যে মুভমেন্ট, সেটা কিন্তু আমরা দেখেছি। তাহলে এখানে তিনি ভারতীয় সমাজ ব্যবস্থাকে তার মতো করেই তৈরি করতে চেয়েছিলেন এই শিক্ষার মধ্য দিয়ে। সেখানে কিন্তু তিনি শিক্ষারই হেল্প নিয়েছিলেন, অর্থাৎ লার্নিং বাই ডুইং, ব্যবহারিক শিক্ষার কথা বলেছিলেন। অর্থাৎ শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, এই শিক্ষা সেখানে নৈতালিম যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে একটা বুনিয়াদী শিক্ষার কথা তিনি বলেছিলেন। অর্থাৎ শিশুরা বিভিন্ন কর্মের মধ্য দিয়ে শিখতে শিখতে নিজে একজন আত্মনির্ভরশীল মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা পাবে এবং এই যে আত্মনির্ভরশীলতা তাকে চারিত্রিকভাবে অনেক সুদৃঢ় করবে, তার নৈতিকভাবে তাকে অনেক সুদৃঢ় করবে, যেটা একজন সমাজের জন্য কাঙ্ক্ষিত মানুষ হিসেবে যদি কাউকে গড়ে উঠতে হয়, তাহলে তার চারিত্রিক এবং নৈতিক শিক্ষা ভীষণভাবে দরকার। এবং তিনি বৃত্তিমূলক প্রশিক্ষণের উপর গুরুত্ব দিয়েছিলেন। বিভিন্ন রকমের যে ভোকেশনাল বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেগুলোর মধ্য দিয়ে যাতে একটা গুণমান সম্পন্ন মানুষ হয়ে উঠতে পারে সবাই, সেটার দিকে কিন্তু তিনি গুরুত্ব দিয়েছিলেন। তাহলে গান্ধীজির যে নৈতালিম শিক্ষা, সেটাকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব সেটা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের যার কথা বলতে হয় তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। স্বাধীনতার শিক্ষার কথা বলেছিলেন তিনি। আমরা সকলেই জানি যে শুধুমাত্র একজন নোবেল লরেট নয়, তিনি শান্তিনিকেতন, অর্থাৎ বর্তমানে যেটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সেখানে তিনি সেই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। সেখানে তিনি একটা মডেল হিসেবে গড়ে তুলেছিলেন যে কিভাবে প্রকৃতির সান্নিধ্যে কিভাবে শিক্ষার মধ্য দিয়ে নিজেকে তৈরি করা যায় এবং সেখানে তিনি একটা সুন্দর ডিসিপ্লিনের কথা বলেছিলেন, যেটা হচ্ছে মুক্ত শৃঙ্খলার কথা বলেছিলেন। অর্থাৎ সেখানে কোনো বাইরে থেকে কাউকে কোনো কর্পোরাল পানিশমেন্টের মধ্যে না দিয়েও যদি তাকে তার আত্মস্বাধীনতার মধ্য দিয়ে তাকে যদি শিক্ষা দেয়া যায়, সেই শিক্ষা অনেক সুন্দর হয়। তাই তিনি সৃজনশীলতা, শিল্পকলা এবং প্রকৃতির সাথে একাত্মতার উপর গুরুত্ব দিয়েছিলেন এবং এই সৃজনশীলতার মধ্য দিয়ে মানুষের মনের যে বিভিন্ন রকমের যে চিন্তাভাবনা, সেগুলোর বিকাশ করানো হয় এবং মানুষ বেসিক্যালি সৃজনশীল এবং সেই সৃজনশীলতার জন্য তাকে বিভিন্ন ক্ষেত্রের মধ্য দিয়ে তার শিক্ষা যদি ঘটানো যায়, তাহলে তার মনেরও বিকাশ হয়। এখানে ব্যক্তিত্বের বিকাশ, সামাজিক ঐক্যের মধ্য দিয়ে সামগ্রিক উন্নয়ন এবং তিনি এই শান্তিনিকেতন প্রতিষ্ঠার মাধ্যমে তার শিক্ষা দর্শনের যে প্রতিফলন, সেটা কিন্তু তিনি দেখতে চেয়েছিলেন। অর্থাৎ শান্তিনিকেতন
কিন্তু এক ধরনের একটা এক্সপেরিমেন্ট তিনি সেখানে করেছিলেন এবং পরবর্তীকালে আমরা দেখেছি এটা সারা বিশ্বে কিন্তু ভীষণভাবে সমাদৃত হয়েছিল। কারণ এই শান্তিনিকেতনের এই শিক্ষার মধ্য দিয়ে তিনি বিশ্ব মানবতার কথা বলেছিলেন। অর্থাৎ পৃথিবীতে মানুষ মানুষের জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মানুষ এই বিশ্ব প্রকৃতির একজন আদর্শ সঠিক মানুষ হিসেবে গড়ে উঠবে, সেই মডেল কিন্তু তিনি সেখানে তুলে ধরেছিলেন। এখন আমরা দেখব আরেকজন বিখ্যাত মানুষ, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তিনি খুব অল্প বয়সেই পৃথিবী থেকে তার বিদায় হয়েছিল এবং এই অল্প সময়ের মধ্য দিয়ে তিনি মানুষকে কিন্তু একটা অন্যরকম পথ দেখিয়ে গেছিলেন। তাকে আমরা বলি মানুষ গড়ার শিক্ষা। অর্থাৎ তিনি শিক্ষা শিক্ষার গুরুত্ব কিভাবে মানুষকে একজন সঠিক মানুষ হিসেবে তৈরি করতে পারে নৈতিক শিক্ষার মধ্য দিয়ে, সেটা কিন্তু তিনি দেখিয়েছিলেন। অর্থাৎ আধ্যাত্মিক চেতনাবোধ এবং চরিত্র গঠনের জন্য শিক্ষা অত্যন্ত দরকার এবং সেই শিক্ষা মানুষকে একজন সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তিনি মনে করতেন যে কোনো কিছুই বাইরে থেকে কাউকে শেখানো যায় না। এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো সম্ভাবনা আছে। প্রত্যেকেই কোনো না কোনো জ্ঞান নিয়ে পৃথিবীতে এসেছে। শুধুমাত্র তাদের ঠিকমতো ম্যানিফেস্টেশন হওয়া দরকার, তার বহিঃপ্রকাশ হওয়া দরকার। এবং সেই বহিঃপ্রকাশ আধ্যাত্মিক চেতনার মধ্য দিয়ে হলে আরো চরিত্র গঠন এবং নৈতিকতার একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা যায়। এবং শিক্ষা হলো মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা সেই উৎকর্ষের প্রকাশ। অর্থাৎ একজন শিক্ষার্থী, সে একজন একটা একটা বাগানের ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ বাগান, সেখানে যদি সেই মাটিকে সুন্দর করে কর্ষণ করে জল দিয়ে আমরা যেমনভাবে একটা ফুল ফলাই, তেমনি যদি একজন শিশুকে অত সুন্দর পরিবেশের মধ্যে রেখে আমরা যদি তাকে শেখাতে পারি, তাহলে তার মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে তার উৎকর্ষণ হবে এবং তিনি একজন নৈতিক আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবেন। এবং এখানে সেবা এবং স্বনির্ভরতার উপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি, আমরা জানি যে নব্য বেদান্তের কথা বলেছিলেন এবং সেই নব্য বেদান্তে তিনি বলেছিলেন যে আমাদের মানুষের মুক্তি হয় মানুষের সেবার মধ্য দিয়ে। অর্থাৎ সেবা একটা ধর্ম, সেটাকে কিন্তু তিনি প্রতিষ্ঠিত করেছিলেন এবং স্বনির্ভরতার উপর গুরুত্ব দিয়েছিলেন। অর্থাৎ জীবনে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মানুষের স্বনির্ভর হওয়া উচিত। সেই জন্য স্বামী বিবেকানন্দ শিক্ষার মধ্য দিয়ে কিভাবে মানুষ গড়া যায় তার একটা যে সুন্দর চিন্তাভাবনা আমাদের সামনে রেখেছিলেন, সেটা কিন্তু আজকে আমি এখানে এই আলোচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আমি যার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তিনি হচ্ছেন বাবা সাহেব আম্বেদকর। অর্থাৎ ক্ষমতায়নের জন্য শিক্ষা। এখানে আমরা জানি যে বি.আর. আম্বেদকর তিনি আমাদের যে ভারতীয় সংবিধান, সে সংবিধানের রচয়িতা। শুধুমাত্র ভারতীয় সংবিধানের রচয়িতাই নয়, তিনি একজন সমাজ সংস্কারক, তিনি একজন আ সমাজের যে অবহেলিত, যে পিছিয়ে পড়া মানুষ, তাদের একজন আদর্শ সৈনিক এবং তিনি একটা স ভারতবর্ষের সমাজ কেমন হতে পারে তার একটা রূপরেখা দিয়েছিলেন। এবং সেই সময় ভারতীয় সমাজে যে সমস্ত বিভিন্ন রকমের কুসংস্কারগুলো ছিল, বিশেষ করে আনটাচেবিলিটি এবং যে জাতিগত বৈষম্য ছিল, সেই জাতিগত বৈষম্যের শিকার তিনিও হয়েছিলেন। যার ফলে তিনি তার জীবন দিয়ে দেখিয়েছিলেন যে শিক্ষা মানুষকে অনেক উন্নত করতে পারে। তাই সে যেকোনো সমাজ থেকে উঠে আসুক না কেন, সে যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, তাহলে এই সমাজে কিন্তু তার ভীষণভাবে তার কদর রয়েছে। এই সমাজে কিন্তু ভীষণভাবে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তাই তিনি অনেক শিক্ষা গ্রহণ করেছিলেন এবং অবশেষে আমরা যেটা জানি যে তিনি আমাদের সংবিধান রচনা করেছিলেন এবং অনেক পুস্তক রচনা করেছিলেন। এবং শুধু তাই নয়, ন্যায় বিচারের জন্য এবং পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি অনেক জন আন্দোলন গড়ে তুলেছিলেন এবং শিক্ষা এবং সামাজিক সংস্কারের ভিত্তি হিসেবে তিনি শিক্ষাকে দাঁড় করিয়েছিলেন। তাই আজকে এই যে ক্ষমতায়নের জন্য শিক্ষা, যেটা বাবা সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, সেটা কিন্তু আমরা আজকে ভারতীয় সমাজে তার বাস্তবায়িত রূপ দেখতে পাই। কারণ ভারতীয় সমাজ ব্যবস্থা আজ থেকে ৫০ বছর আগে যতটা পিছিয়ে পড়া ছিল, আজকে কিন্তু তার অনেক উত্তরণ হয়েছে। আজকে কিন্তু মানুষের মধ্যে যে জাতপাতগত বৈষম্য, সেটা থেকে অনেক মানুষ দূরে সরে এসেছে। এখন মানুষ বুঝতে পেরেছে যে মানুষ মানুষের জন্য, সেখানে জাত, ধর্ম এভাবে বিভক্ত না হয়ে একটা মানুষ যদি তার মানবিকতা দিয়ে কোনো মানুষকে ভালোবেসে তার পাশে দাঁড়ায়, তাহলে সমাজও সুন্দর হয়, দেশও সুন্দর হয়। তাই আজকে বাবা সাহেবের যে ক্ষমতায়নের জন্য শিক্ষা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এখন আমি আজকে যে শিক্ষাগত অধ্যয়নের ক্ষেত্রসমূহ আলোচনা প্রসঙ্গে যার কথা এখানে আলোচনা করতে যাচ্ছি তিনি হলেন জন ডিউই, অর্থাৎ প্রগতিমূলক শিক্ষা। জন ডিউই শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম। যদিও তিনি আমাদের দেশের মানুষ নয়, কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কিন্তু তার অনেক রকমের প্রভাব রয়েছে। তিনি অভিজ্ঞতামূলক শিক্ষা এবং বিশ্লেষণমূলক চিন্তার উপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বিদ্যালয় হচ্ছে একটা সমাজের ক্ষুদ্র সংস্করণ। তাহলে বিদ্যালয় একটা ক্ষুদ্র সংস্করণ তিনি কেন বলেছিলেন? তার কারণ বিদ্যালয়ের মধ্যে একটা আ ক্লাসরুমের মধ্যে আমরা গোটা সমাজটাকে দেখতে পাই। একটা গোটা সমাজ কেমন হবে, একটা গোটা সমাজের রূপরেখা কেমন হবে, একজন শিশু কিন্তু সেটা দেখতে পায়। তাই আমাদের যারা আজকে শিশু, তারা কিন্তু আজকে ভবিষ্যতের নাগরিক। তারা বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গা থেকে কিন্তু একটা জায়গায় এসে মিলিত হয়। সেখানে তাদের মধ্যে একটা আ হৃদ্রতা তৈরি হয়, তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং সেখানে কিন্তু জাত-পাত, ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে তারা এক জায়গায় বসে। এবং যার ফলে আগামী দিনে যে বৃহত্তর সমাজ, সেই সমাজ কিন্তু একটা বিদ্যালয়ের যে শ্রেণীকক্ষ, সেরকমই তার একটা প্রতিচ্ছবি তিনি দেখতে পেয়েছিলেন। এবং তিনি তাই এই উক্তিটি করেছিলেন যে, বিদ্যালয় হচ্ছে একটা সমাজের ক্ষুদ্র সংস্করণ। তিনি শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, তিনি অভিজ্ঞতামূলক শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন। তার কারণ মানুষ সমাজে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। সেই সমস্যাগুলোকে সমাধান করতে গিয়ে তারা কিন্তু অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে এবং সেই অভিজ্ঞতাগুলোর সংগঠনের মধ্য দিয়ে তিনি পরবর্তীকালে এই ধরনের সমস্যা তার জীবনে এলে সেগুলোকে খুব সহজে প্রতিহত করতে পারে। তিনি এত সুন্দর করে এই বিষয়টাকে তুলে ধরেছিলেন এবং এই যে অভিজ্ঞতামূলক শিক্ষণ অর্থাৎ যার মধ্য দিয়ে একজন মানুষ একজন সঠিক মানুষ হয়ে ওঠে, সেটা কিন্তু আমরা বিভিন্ন সময়ে আমরা দেখতে পাই। অনেকের মধ্যে আমরা দেখি যে পুঁথিগত শিক্ষা না থাকলেও বাস্তব শিক্ষায় কিন্তু তারা অনেক এগিয়ে। তিনি শিশুকেন্দ্রিক শিক্ষার সমর্থক ছিলেন। তাই আজকে জন ডিউইর যে প্রগতিমূলক শিক্ষা, এটাও কিন্তু এই শিক্ষাগত অধ্যয়নের মধ্য দিয়ে তুলে ধরা হয় এবং এটা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে যার কথা আমি এখন আলোচনা করতে যাচ্ছি তিনি হচ্ছেন রুশো। আমরা প্রত্যেকেই জানি তিনি একজন বিখ্যাত ফিলোসোফার, তিনি একজন প্রকৃতিবাদী এবং তিনি একটা অন্যতম শিক্ষার ব্যবস্থার কথা বলেছিলেন। সে অন্যতম শিক্ষার ব্যবস্থা বলেছিলেন বলেই আমরা কিন্তু অনেকে তাকে নেতিবাচক শিক্ষাবিদ বলি। তার কারণ এটা আমাদের ভালো করে বুঝতে হবে যে কেন তিনি একজন নেগেটিভ থিংকার, নেগেটিভ এডুকেশনিস্ট। আমাদের এই বর্তমান যে মডার্ন শিক্ষা ব্যবস্থা সেখানে আমরা কি জানি? সেখানে আমরা জানি যে শিক্ষার মধ্য দিয়ে মানুষের যে সমস্ত আদিম প্রবৃত্তিগুলো রয়েছে সেগুলোর থেকে মানুষ বেরিয়ে এসে একটা সভ্য মানুষ হিসেবে সমাজে বসবাস করে। কিন্তু তিনি কিন্তু উল্টো কথা বললেন। তিনি বললেন যে মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন মানুষ নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। এই সমাজের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেই শিক্ষা মানুষকে পাপী করে তোলে এবং এই সমাজের যে সমস্ত বিভিন্ন রকমের পচাগলা ব্যবস্থাগুলো সেগুলো মানুষ নিতে থাকে এবং সে নিজেও কিন্তু সেরকম একজন মানুষ হয়। তাহলে আমরা কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রেক্ষিত যদি দেখি তাহলে রুশো কিন্তু একটু অন্য ধরনের কথাই বলছে। তাহলে এখানে তার যে বক্তব্য সেটা হলো যে একজন শিশুর শিক্ষা সঠিক হবে যদি তাকে প্রকৃতির মধ্য দিয়ে শেখানো হয়, প্রকৃতির কোলে যদি তাকে ছেড়ে দেওয়া হয়, সে চন্দ্র সূর্যকে দেখবে, সে ফুল কিভাবে ফুটছে সেটা দেখবে, সে মৌমাছি কিভাবে মধু আহরণ করছে সেটা দেখবে। তাহলে এগুলোর মধ্য দিয়ে তার একটা প্রাকৃতিক বিষয়গুলো সম্পর্কে তার অটোমেটিক তার একটা কিন্তু নলেজ ডেভেলপমেন্ট হবে। এটাকেই তিনি প্রকৃত শিক্ষা বলছেন। তাই শিক্ষা শিশুর স্বাভাবিক বিকাশের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে অভিজ্ঞতামূলক শিক্ষাকে তিনি সমর্থন করেছেন। রুশো রচিত এমিল গ্রন্থটি শিক্ষা দর্শনের একটি যুগান্তকারী অবদান। তাই আজকে এই বর্তমান সময়ে দাঁড়িয়ে এতদিন ধরে যে মডার্ন শিক্ষার যে বিভিন্ন আঙ্গিক আমরা দেখেছি, সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে শিশু শিক্ষার কথা যদি আমরা বলি চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, সেখানে কিন্তু রুশো একটা উল্লেখযোগ্য নাম। আজকের এই শিক্ষাগত অধ্যয়নের বিভিন্ন যে সমস্ত ক্ষেত্র নিয়ে আমি আলোচনা করছি তার মধ্যে অন্যতম হচ্ছেন ফ্রয়েবেল এবং তার কিন্ডারগার্টেনের যে শিক্ষা ব্যবস্থা। কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আমরা খুব ভালো করে পর্যালোচনা করি তাহলে দেখব এটি একটি সুসংগঠিত খেলার মাধ্যমে প্রাক শৈশবের শিক্ষা। আমরা সকলেই জানি যে শিশুরা খেলার মধ্য দিয়ে বিভিন্ন রকমের সমাজে বিচরণের মধ্য দিয়ে তারা বিভিন্ন সময়ে শিখে থাকে এবং সেরকম চিন্তাভাবনা থেকেই তিনি কিন্তু
খেলার মধ্য দিয়ে, বিভিন্ন খেলনার মধ্য দিয়ে কি করে শেখানো যায়, সেরকমই একটা সুসংগঠিত শিক্ষার কথা বলেছেন এই কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে। সেখানে সৃজনশীলতা এবং সামাজিক দক্ষতার একীভবনের উপর গুরুত্ব দান করেছেন। সেখানে খেলার মাধ্যমে শেখার জন্য শিক্ষামূলক সরঞ্জাম তৈরি করেছেন। আজকে আমরা যদি দেখি যে কোনো শিশুকে যদি বিভিন্ন খেলার মধ্য দিয়ে শেখানো যায়, তাহলে সেটা কিন্তু অনেক স্বতঃস্ফূর্ত শিখন হয়। সেই শিখন কিন্তু অনেক বেশি তার কাছে আনন্দদায়ক হয়। অনেক সময় আমরা দেখি শিক্ষা ব্যবস্থার ভুল পদ্ধতির ফলে সে বিভিন্ন শিশুরা কিন্তু শিক্ষা থেকে বিমুখ হয়ে যায়। এবং তিনি ফ্রয়েবেল যে শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, এই শিক্ষার মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীরা আনন্দ অনুভব করে। তাই আজকে এই শিক্ষাগত অধ্যয়নের ক্ষেত্রের মধ্য দিয়ে এই যে কিন্ডারগার্টেন যে ব্যবস্থাটা ফ্রয়েবেলের, এটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য একটা ব্যবস্থা। এখানে আজকের এই আলোচনায় সবচেয়ে উল্লেখযোগ্য এখানে আমি বিভিন্ন রকমের ব্যক্তি এবং তাদের যে সমস্ত শিক্ষা ভাবনাগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। এখানে আমি এখন যার কথা বলছি তিনি হচ্ছেন মাদাম মারিয়া মন্টেসরি, অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষার অন্যতম একজন সমর্থক মাদাম মারিয়া মন্টেসরি। এবং মন্টেসরি শিক্ষার মধ্য দিয়ে আমরা এই ওনার নামের সাথে পরিচিত হই, যিনি এই শিক্ষা ভাবনার উদ্ভাবন করেছিলেন, অর্থাৎ স্বাধীনতা এবং স্বগতিসম্পন্ন শিক্ষার উপর জোর দিয়েছেন। আমরা সকলেই জানি শিক্ষা একটা স্বতঃস্ফূর্ত বিষয়, কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখি যে শিক্ষা স্বতঃস্ফূর্ত ব্যবস্থার মধ্যে থাকে না। শিক্ষাকে অনেক সময় চাপিয়ে দেওয়া হয়। যখনই শিক্ষাকে চাপিয়ে দেওয়া হয়, শিশু তখন সেই শিক্ষাকে স্বতঃস্ফূর্তভাবে নিতে পারে না। শিশু তখন সেই শিক্ষা আনন্দের সঙ্গে নিতে পারে না। তখন শিক্ষা তার কাছে বোঝা মনে হয়। এবং মারিয়া মন্তেশ্বরী যে শিশুকেন্দ্রিক শিক্ষার কথা বলেছিলেন, সেখানে স্বাধীনতা এবং স্বগতিসম্পন্ন শিক্ষার উপর জোর দিয়েছেন। অর্থাৎ কোনো শিশু সে স্বাধীনভাবে নিজের যে ক্ষমতা, নিজের যে চাহিদা সেই অনুযায়ী সে শিখবে। এখানে সামগ্রিক বিকাশের জন্য পরিবেশ গঠন এবং বিশেষ উপকরণ এবং উপর গুরুত্ব দিয়েছেন। সেখানে শিশুর স্বাভাবিক আগ্রহকে গুরুত্ব দিয়ে শিক্ষা পরিকল্পনার উপর গুরুত্ব দান করেছেন। আজকে তিনি যে বিষয়টা এখানে উল্লেখযোগ্যভাবে রেখেছেন, শিশু কেন্দ্রিক শিক্ষা। এই শিশু কেন্দ্রিক শিক্ষা কিন্তু বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, এখানে কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তার কারণ এখন সমাজ পরিবর্তনের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার বা শিক্ষা প্রণালীরও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আমরা যেই পদ্ধতিতে আগে শিক্ষা গ্রহণ করতাম, এখন বর্তমান সময়ে কিন্তু সেই পদ্ধতি কখনো কখনো ভুল প্রমাণিত হচ্ছে। একটা সময় ছিল যখন শিক্ষা শিক্ষক কেন্দ্রিক ছিল। শিক্ষক তার নিজের ইচ্ছে, নিজের চিন্তাভাবনা অনুযায়ী সে কিন্তু বিভিন্ন বিষয়কে শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দিতেন এবং সেই শিক্ষা অনেক সময় তার অনেক ভুল ত্রুটি থাকতো। তার কারণ শিক্ষার্থীরা অনেক সময় শিক্ষকের যে চাপিয়ে দেওয়া শিক্ষা, সেটা কিন্তু নিতে তারা আগ্রহ প্রকাশ করে না। শিক্ষার্থীরা সবসময় তাদের নিজের স্বাধীনতা অনুযায়ী শিখতে চায়। তাই আজকে সেখান থেকে আমরা সরে গিয়ে শিক্ষাকে কিন্তু আমরা শিক্ষার্থী কেন্দ্রিক করা হয়েছে। এবং শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা মানে হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা, যেখানে শিশুর স্বাধীনতা, যেখানে শিশুর ইচ্ছে, যেখানে শিশুর যে চিন্তা ভাবনা, সেগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই আজকে এই বর্তমান সময়ে দাঁড়িয়ে মারিয়া মন্তেশ্বরী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম। এখানে আজকে শিক্ষার অধ্যয়ন এবং ক্ষেত্র এই বিষয়ে আলোচনা প্রসঙ্গে এখানে বিভিন্ন শিক্ষাবিদদের যে সমস্ত শিক্ষা চিন্তা ভাবনা, সেগুলো নিয়ে আমি এখানে আলোচনার মধ্যে এসেছি। তো আপনাদের বিভিন্ন বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং আজকে সেই বিষয়গুলোর একটু যদি আমি আরেকটু ভালো করে এর যদি ওয়াইন্ড আপ করি বা সাম আপ করি, তাহলে দেখব এখানে মূল ধারণা হিসেবে বিষয়গুলোকে যদি আমরা দেখি, তাহলে বলবো যে ঐতিহাসিক, দার্শনিক এবং সাংস্কৃতিক দিক থেকে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশ্ব মানবতাবাদ বা স্বাধীনতা এবং সেখানে রুশোর যে শিশুকেন্দ্রিক শিক্ষা, আমরা এখানে মারিয়া মন্তেশ্বরী যে শিশুকেন্দ্রিক শিক্ষা, এখানে জন ডিউই যে অভিজ্ঞতামূলক শিক্ষার কথা বলেছেন, এখানে স্বামী বিবেকানন্দ তিনি আধ্যাত্মিক এবং নৈতিক শিক্ষার কথা বলেছেন। এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো কিন্তু ঐতিহাসিক এবং দার্শনিক এবং সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা এই বিষয়গুলোকে একজন শিক্ষাবিদদের ভাবনার সঙ্গে এগুলোকে ঐতিহাসিক, দার্শনিক এবং সাংস্কৃতিক দিক থেকেও চিন্তা ভাবনা করতে পারি। এখানে বি.আর. আম্বেদকর সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেখানে সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়নের হিসেবে শিক্ষার কথা বলা হয়েছে। তার কারণ জাতপাত এবং অস্পৃশ্যতা সমাজকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে।
এবং সমাজের মানুষকে বিচ্ছিন্ন করে রাখে, যার ফলে একটা সুস্থ সমাজ গঠন করতে কিন্তু সেটা একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই বি.আর. আম্বেদকর তিনি দেখিয়েছেন যে শিক্ষার মধ্য দিয়ে কি করে মানুষের মধ্যে এই সমস্ত ব্যাধিগুলোকে দূর করা যায়, এগুলো দূর করে একটা সুস্থ সমাজের মধ্য দিয়ে, মানবিকতার মধ্য দিয়ে মানুষ কিভাবে একত্রে বেঁচে থাকতে পারে। তাই সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়নের হিসেবে শিক্ষাকেও এখানে তুলে ধরা হয়েছে। এখানে বৈষয়িক দৃষ্টিভঙ্গি এবং তার প্রাসঙ্গিকতা বোধের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন ভারতীয় শিক্ষাবিদ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীজির যে নৈতালিম শিক্ষা, আত্মনির্ভরতার শিক্ষা এবং স্বামী বিবেকানন্দের যে আধ্যাত্মিকতার শিক্ষা, তার পাশাপাশি জন ডিউইর যে অভিজ্ঞতামূলক শিক্ষা, সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তাই এখানে আজকের এই আলোচনার প্রেক্ষাপটে মূল ধারণাকে কিন্তু এখানে গুরুত্ব সহকারে আলোচনা করা হলো। এখন কথা হচ্ছে যে এই আলোচনার পরে এখন আমরা নিশ্চিতভাবে আমরা অন্তত এটুকু বুঝতে পেরেছি যে শিক্ষা বিজ্ঞান অধ্যয়নের প্রয়োজনীয়তা কেন রয়েছে। কারণ শিক্ষা বিজ্ঞান অধ্যয়নের মধ্য দিয়ে এই যে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক এবং বিভিন্ন যে সমস্ত আঙ্গিকে বিভিন্ন শিক্ষাবিদরা তাদের শিক্ষা প্রণালী, তাদের শিক্ষা পদ্ধতিগুলোকে তুলে ধরেছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা বিজ্ঞানের মূল কাজ হচ্ছে এই শিক্ষা সম্পর্কে বিভিন্ন রকমের যে সমস্ত দার্শনিক ভিত্তিগুলো রয়েছে বা আমাদের সামাজিক যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে, সেগুলো তুলে ধরা হয়। সেগুলো তুলে ধরলে কি হয়? সেগুলো তুলে ধরলে সমাজ রূপদানে শিক্ষার ভূমিকা বা তার বিশ্লেষণ আমরা করতে পারি এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে শিক্ষা কেন গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা বুঝতে পারি এবং এই ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক এবং সাম্যের পরিবেশ গড়ে তুলতে গেলে আমাদের এই বিভিন্ন ক্ষেত্রগুলো সম্পর্কে সমক্ষ জ্ঞান থাকা দরকার। তাহলে শিক্ষা বিজ্ঞান অধ্যয়নের প্রয়োজনীয়তা কিন্তু আমরা খুব সহজে অনুধাবন করতে পারি। আমরা যে সমস্ত সমাজ ব্যবস্থার মধ্যে শিক্ষা এখনো পিছিয়ে রয়েছে, যে সমস্ত সমাজ ব্যবস্থার মধ্যে মানুষের জীবনযাত্রার মান ভীষণই একেবারেই তলানিতে রয়েছে, সেই সমস্ত জায়গায় এই বিভিন্ন যে সমস্ত শিক্ষার আঙ্গিক এখানে আলোচনা করা হলো, ক্ষেত্র আলোচনা করা হলো, সেগুলোকে আমরা সেখানে যদি প্রয়োগ করি, তাহলে দেখবো আমরা উল্লেখযোগ্যভাবে সেখান থেকে কিন্তু তাদের জীবনের পরিবর্তন করাতে পারি। তার কারণ শিক্ষাই হচ্ছে একমাত্র মাধ্যম যেটা মানুষকে তার জীবনযাত্রার পরিবর্তন ঘটাতে পারে। জীবনযাত্রার পরিবর্তন যদি হয়, সেখানে মানুষের সামাজিক পরিবর্তনও আসবে এবং সেই সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে একটা দেশ বা একটা রাষ্ট্র একটা উল্লেখযোগ্যভাবে আত্মপ্রকাশ করতে পারে। তাহলে এখানে এখানে এই শিক্ষা বিজ্ঞানের অধ্যয়নের প্রয়োজনীয়তা আশা করি বিষয়টা সবার সামনে আমি তুলে ধরতে পেরেছি। বর্তমান পরিস্থিতিতে শিক্ষা বিজ্ঞানের গুরুত্ব আমি আলোচনা করছি, সেখানে আরো যদি বিষয়টাকে আরো গুরুত্ব সহকারে আমাদেরকে বুঝতে হয়, তাহলে আমাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ভালো করে বুঝতে হবে। অর্থনৈতিক ক্ষমতায়ন কি? অর্থাৎ ইকোনমিক এম্পাওয়ারমেন্ট। আমরা দেখি পৃথিবীতে সেসব দেশের মানুষই খুব ভালো জীবনযাপন করে, তাদের অর্থনৈতিক ব্যবস্থা খুব ভালো। অর্থনৈতিক ব্যবস্থা যদি ভালো না হয়, তাহলে যেকোনো দেশের জনগণের বেঁচে থাকার যে সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলো লাগে, সেগুলো কিন্তু সঠিকভাবে মানুষ পায় না। এই অর্থনৈতিক ক্ষমতায়নের কথা বলতে গিয়ে যার কথা আজকে বলতে হয় তিনি হচ্ছেন কার্ল মার্কস। তিনি বলেছেন যে এই অর্থনৈতিক ক্ষমতায়ন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, যেটাকে তিনি পরিকাঠামো বলছেন। এবং এই অর্থনৈতিক ক্ষমতায়ন পরিকাঠামো যদি ঠিক থাকে, তাহলে বাকি শিক্ষা, ধর্ম বা মানুষের যে বেঁচে থাকা সেটা অনেক সুন্দর হয়। কারণ ভিত যদি ঠিক না থাকে, তাহলে একটা বিল্ডিং কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না। তাই আজকে কার্ল মার্কসের কথা উল্লেখযোগ্যভাবে এখানে বলতে হয়। এবং তিনি বলেছেন যে যে সমস্ত দেশের মানুষ পিছিয়ে রয়েছে তার অন্যতম কারণ হচ্ছে সেখানকার এই যে অর্থনৈতিক ক্ষমতায়নটা বা এই পরিকাঠামোটা হচ্ছে একেবারে সমাজের যারা উঁচু স্তরের মানুষ, যারা অর্থনৈতিকগতভাবে নিজেদেরকে স্বাবলম্বী বা যারা হচ্ছে বুর্জুয়া শ্রেণী, তাদের হাতে। যার ফলে পিছিয়ে পড়া মানুষরা কিন্তু এই অর্থনৈতিক ক্ষমতায়নের থেকে অনেক দূরে এবং অর্থনৈতিক ক্ষমতায়নের থেকে দূরে থাকার ফলে তাদের জীবনযাত্রার মান কিন্তু অত্যন্ত ভালো নয়। তাহলে আমাদেরকে এই যে আজকে বিজ্ঞানের গুরুত্ব আলোচনা করতে গিয়ে এখানে অর্থনৈতিক ক্ষমতায়ন আলোচনা করতে হচ্ছে, তার কারণ অর্থনৈতিক ক্ষমতায়ন যদি না হয়, তাহলে একটা মানুষের জীবনযাত্রার মান কিন্তু উন্নত করা যাবে না। তাহলে আমরা পৃথিবীতে যে সমস্ত উন্নত দেশগুলো দেখি, তারা অর্থনৈতিকগতভাবে ক্ষমতায়ন করেছে বলেই কিন্তু তারা আজকে উন্নত হয়েছে। তাহলে যে সমস্ত পিছিয়ে পড়া দেশগুলো রয়েছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে এখনো মানুষ বিভিন্নভাবে অর্থনৈতিকগতভাবে পিছিয়ে রয়েছে, তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারলে ভারতবর্ষও কিন্তু একদিন একটা উন্নত দেশ হিসেবে সারা পৃথিবীতে পরিচিতি পাবে।
তাহলে শিক্ষা অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যক্তি ক্ষমতায়নের একটি প্রমাণিত চালিকা শক্তি। এটা নিয়ে আর কোনো রকমের আমাদের ডিবেট করতে হয় না যে অর্থনৈতিকগতভাবে উন্নত হতে গেলে শিক্ষা অত্যন্ত দরকার। সেখানে বিশ্বব্যাংকের মতে প্রতি অতিরিক্ত বছরে স্কুলে পড়াশোনা একজন ব্যক্তি গড়ে প্রায় 10% আয় বৃদ্ধি হয়। সেখানে ইউনেস্কো বলছে যে গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্টে বলছে যে গুণগত মানসম্পন্ন শিক্ষা জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং বৈষম্য হ্রাস করে। তাহলে আমাদের এই নিয়ে আর কোনো রকমের দ্বিমত নেই যে অর্থনৈতিকগতভাবে আমাদের দেশে জনগণকে যদি ক্ষমতায়ন করতে হয় তাহলে শিক্ষা ছাড়া আর কোনো বিকল্প নেই। কারণ এই যে সমস্ত আন্তর্জাতিক যে ডেটাগুলো এখানে আমি বললাম, এগুলোর মধ্যে দিয়ে আমরা অন্তত বলতে পারি যে মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বিষয় কে আমাদের এখানে আজকে উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে বিশ্ব নাগরিকত্ব বোধের সঞ্চার। আমরা যবে থেকে এই গ্লোবালাইজেশন বা বিশ্বায়নকে দেখছি, তবে থেকে কিন্তু সারা পৃথিবী, একটা দেশ কিন্তু তার নিজস্ব বর্ডারের মধ্যে আর আটকে নেই। তার অর্থনৈতিক ব্যবস্থা, তার বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য, সেগুলোর জন্য কিন্তু সে সারা পৃথিবীর সঙ্গে একটা আত্মীয়তা তৈরি করেছে। এবং যার যত বেশি বোঝাপড়া সারা পৃথিবীর সঙ্গে, তার উন্নয়ন কিন্তু তত বেশি। সেখানে বিশ্ব নাগরিক হিসেবে আমরা নিজেদেরকে আজকে উপস্থাপন করছি, এবং সেটা করতে গেলে অন্যতম যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষা। অর্থাৎ শিক্ষা ব্যক্তির মধ্যে বোধগম্যতা, সহনশীলতা তৈরি করে, ব্যক্তিকে দায়িত্বশীল বিশ্ব নাগরিক পরিণত হতে সাহায্য করে। যার ফলে নেলসন ম্যান্ডেলা বলেছেন যে শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যা ব্যক্তি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন। এটি মানুষকে জলবায়ু পরিবর্তন, সামাজিক ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠার মতো বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলো সম্পর্কে ব্যক্তিকে সচেতন হতে সক্ষম করে। তাহলে আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি যে বিশ্ব নাগরিক হতে গেলে শিক্ষা ছাড়া কিন্তু সম্ভব নয়। এখানে সামাজিক বৈষম্যের কথা যদি আমরা বলি, তাহলে ভারতবর্ষে বিভিন্ন রকমের সামাজিক বৈষম্যের শিকার হয়ে চলেছে এখনো। সেটা বিভিন্ন যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ রয়েছে, তারা অনেক সময় সামাজিক বৈষম্যের শিকার হয়, এবং আমাদের দেশের নারীরা অনেক সময় সামাজিক বৈষম্যের শিকার হয়, শিশুরা অনেক সময় সামাজিক বৈষম্যের শিকার হয়। এই সামাজিক বৈষম্য থেকে যদি মুক্তি পেতে হয়, সেখানে ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন, শিক্ষাকে সামাজিক মুক্তির মাধ্যম হিসেবে সমর্থন করেছিলেন তিনি। তিনি বলেছিলেন যে বিশেষ করে প্রান্তিক গোষ্ঠীর জন্য শিক্ষা অত্যন্ত দরকার। সেখানে অ্যানিহিলেশন অফ কাস্ট বইটিতে তিনি যুক্তি দিয়েছিলেন যে শিক্ষা হলো নিপীড়নের চক্র ভাঙার এবং সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের ক্ষমতায়নের চাবিকাঠি। একইভাবে জাতিসংঘের সুস্থায়ী উন্নয়ন লক্ষ্য 4-এর লক্ষ্য হলো সামাজিক বৈষম্য দূর করার জন্য শিক্ষাক্ষেত্রে সমতা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা দরকার। তাই আজকে ভারতবর্ষের মতো একটা দেশের সামাজিক বৈষম্য মোকাবিলায় শিক্ষা ছাড়া কিন্তু আর কোনো বিকল্প আমাদের কাছে নেই। আমি আজকের যে বক্তব্য এখানে রাখছি, অর্থাৎ শিক্ষাগত অধ্যয়নের ক্ষেত্র, সেখানে আমি একেবারে আলোচনার শেষের দিকে চলে এসেছি, এবং এখানে যদি আমরা এর আজকে সারাংশ করি, বা আমরা যদি আজকে লার্নিং আউটকাম হিসেবে যদি দেখি যে তাহলে এখানে কি কি বিষয় এখানে আমাদের শিক্ষার্থীরা অবগত হতে পারবে, তা হলো শিক্ষা চিন্তাবিদদের বিভিন্ন রকমের যে সমস্ত তারা পদ্ধতিগুলো বলেছেন সেগুলো সম্পর্কে তারা জানবে, এবং প্রাচীন দর্শন এবং সমসাময়িক চাহিদার মধ্যে যে সংযোগ স্থাপন হয়েছে সেটা তারা জানবে, এবং শিক্ষা বিজ্ঞানের আরো অন্যান্য বিভিন্ন দিকগুলো এখানে আমি তুলে ধরেছি, সেগুলো সম্পর্কে তাদেরকে একটা সম্যক জ্ঞান কিন্তু তাদের মধ্যে হবে। এবং এখানে কিছু বিকল্প উত্তর ভিত্তিক প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের এই বিষয় সম্পর্কে অনেক ধারণা হবে, এবং তারা এই বিষয়টাকে আরো সুন্দর করে অবগত হতে পারবে। এটুকু সবাইকে বলে, এবং এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া হয়েছে, যেগুলোর মধ্য দিয়েও এই বিষয়টা সম্পর্কে আরো অবগত হওয়া যাবে। তাই আমি এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্যটি এখানেই শেষ করছি।